হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু দ্য ওয়ে অফ সাকসেস একাডেমি। আমি অরিন্দম চ্যাটার্জি। আজকে তোমাদের সঙ্গে ডিসকাস করব ইরান এবং ইসরায়েলের যুদ্ধ নিয়ে। এটা কিন্তু বর্তমানের একটা ইম্পর্টেন্ট টপিক হয়ে উঠেছে। সারা বিশ্বব্যাপী ইরান ইসরায়েলের যুদ্ধ কিভাবে প্রভাব ফেলেছে এবং ইরান ইসরায়েলের যুদ্ধ কি সবে শুরু হলো নাকি ইরান ইসরায়েলের সম্পর্ক আগে ভালো ছিল, এবং এই যুদ্ধের ফলে সারা পৃথিবীব্যাপী কি প্রভাব পড়বে সমস্ত কিন্তু কিছু আলোচনা করব আজকের এই ভিডিওতে। তাই চলো আজকের ভিডিওটা নিয়ে কথা বলি। আজকের ভিডিওতে আমি সবার আগে ইরানের লোকেশনের উপরে ফোকাস করব। ইরান কিন্তু আমাদের যে পার্সিয়ান গালফ তার ঠিক উপরেই অবস্থিত, এবং এই যে ইরানের অবস্থান, এই ইরানের অবস্থানের মধ্যে সব থেকে বেশি ইম্পর্টেন্ট জায়গা হলো এই জায়গাটা। আমি মার্ক করছি, এই জায়গাটাকে বলা হয় স্টেট অফ হরমুজ। কেন ইম্পর্টেন্ট, কি জন্য ইম্পর্টেন্ট, এই ভিডিওর মধ্যেই তোমরা কিন্তু দেখতে পাবে। এই টোটাল লোকেশনটা যেটা ম্যাপে দেখানো হয়েছে এটাই কিন্তু ইরানের এক্সাক্ট লোকেশন। তোমরা নিশ্চয়ই শুনেছো বা নিউজে দেখেছো। এখানে আমি আল জাজিরার নিউজ যে পেপার রয়েছে সেটাকে আমি উল্লেখ করছি, এবং সেটা উল্লেখ করেই বলছি এই যুদ্ধের কিন্তু বর্তমানে সিজ ফায়ার কিন্তু ঘোষণা করা হয়েছে এবং যুদ্ধটা বর্তমানে থেমেছে। তো অলরেডি আমরা অনেকটা টপিক কিন্তু এর উপরে জানতে পেরেছি, তো সেই জন্য আমি কিছুদিন পরে তোমাদের সঙ্গে এই টপিক নিয়ে ভিডিও নিয়ে আসলাম। তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। আজকের ভিডিওতে সবার আগে এই যে লোকেশনটা এটা হচ্ছে ইরান, এবং এই যে জায়গাটা এটা কিন্তু হচ্ছে ইসরায়েল। ইসরায়েল এবং ইরান এই দুটো দেশের মধ্যে যুদ্ধ শুরু হয়েছে। আচ্ছা, এই যুদ্ধের যে ইতিহাসের কথা আমরা যদি বলি, সম্পর্কটা কি শুরু থেকে এরকম খারাপ ছিল নাকি সম্পর্কটা আগে ভালো ছিল বর্তমানে খারাপ হয়েছে, এটা নিয়ে কিন্তু অনেকের মনে প্রশ্ন রয়েছে। অনেকেই আমরা সে ব্যাপারে সম্পর্কে অবগত নই। তো চলো হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড হিসাবে যদি আমরা দেখি, ইসরায়েল এবং ইরানের মধ্যে সম্পর্কটা 1948 থেকে 1979 এই যে দশকটা, এই দশকের মধ্যে বা এই সময়কালের মধ্যে একটা স্ট্র্যাটেজিক পার্টনারশিপ ছিল। বলতে কি বোঝানো হচ্ছে, এই সময় কিন্তু আমাদের যে আরবিয়ান কান্ট্রি সেখানে কিন্তু একটা প্যান আরবিয়ান ন্যাশনালিজম মুভমেন্ট লক্ষ্য করা গিয়েছিল, এবং তার সঙ্গে আর একটা জিনিস লক্ষ্য করা গিয়েছিল, সেটা হচ্ছে সোভিয়েত ইউরোপ যে ইউনিয়ন ছিল, সোভিয়েত ইউনিয়নের ইনফ্লুয়েন্স। তো এই সময় যখন আমরা বলছি 1948 থেকে 1979 দশক, এই সময় ইসরায়েল এবং ইরানের সম্পর্ক যথেষ্ট ভালো ছিল, এবং তাদের দুজনের মধ্যে একটা পেরিফেরি ডক্টরিন ছিল। এই পেরিফেরি ডক্টরিনের মধ্যে এটাই বলা ছিল যে ইরান এবং ইসরায়েল এই দুজন দেশ নিজেদের মধ্যে ট্রেড করবে, এবং ইসরায়েল এবং ইরান ছাড়াও সেই সময় ইসরায়েলের সঙ্গে তুর্কিরও কিন্তু ব্যবসা বাণিজ্য চলতো। ঘটনাটা ছিল 1948 থেকে 1979। এই সময়ে সবার মধ্যে সম্পর্ক ভালো ছিল। সেই সময় যে প্যান আরবিজম সেটার উপরে কিন্তু বেস করে সম্পর্ক স্ট্র্যাটেজিক পার্টনারশিপ শুরু হয়েছিল। তারপরে সময় আসে ইসলামিক রেভলিউশন, যেটা 1979 থেকে 1990 এর দশক অব্দি চলে। সেই সময় মেনলি কি হয়, সেই সময় ইরানে যে ক্ষমতা স্থানান্তর হয়, মানে ক্ষমতা এক হাত থেকে অন্য হাতে যায়, এবং সেই সময় ইরানে যে গোষ্ঠী ক্ষমতা পায় সেটা হচ্ছে খমেনি গোষ্ঠী। এই খমেনি গোষ্ঠী ক্ষমতা পাওয়ার পর ইরান এবং ইসরায়েলের সম্পর্ক কিন্তু খারাপ হয়ে যায়, এবং সেই খারাপ হওয়াটা এরকম ভাবেই শুরু হয়, তারা ইসরায়েলকে তারা জিওনিস্ট রিজিম বলে মানে চিহ্নিত করে। মানে ইরান কিন্তু তখন ইসরায়েলের শত্রু হয়ে গেছে। কত সাল, 1979 থেকে 1990 এই সময়কালের মধ্যে। তখন ইসরায়েল হয়ে যায় ইরানের একটা মানে বেস্ট বলা ভুল, সব থেকে বড় শত্রু, এবং সেই সময় তারা ইসরায়েলকে লেটার সাতান এবং ইউএসএ কে গ্রেটার সাতান এই দুটো নামে কিন্তু উল্লেখিত করে, এবং এই ঘটনায় চলতে থাকে ক্রমান্বয়ে বছরের পর বছর, যেটা আমরা জানতে পারবো প্রক্সি কনফ্লিক্টের মাধ্যমে। প্রক্সি কনফ্লিক্ট এবং নিউক্লিয়ার টেনশন কি জিনিস, 1990 থেকে 2010 এই সময়কালের মধ্যে কিন্তু এই ঘটনাটা চলেছিল। প্রক্সি কনফ্লিক্ট বলতে আমি একবার ম্যাপের পেছনে যাচ্ছি যাতে তোমরা বুঝতে পারবে। ইসরায়েলের পাশে যদি দেখো জর্ডান দেশ, জর্ডান হচ্ছে ইসরায়েলের সঙ্গে কিন্তু কোনো যুদ্ধ বা কোনো কিছুর মধ্যে নেই। ওপরে রয়েছে সিরিয়া, এখানে রয়েছে লেবানন, এবং এখানে রয়েছে প্যালেস্তিনের গোষ্ঠী, গাজার গোষ্ঠী, সবকিছু কিন্তু ইসরায়েলের চারপাশে রয়েছে। ইরান কি করেছিল, ইরান কিন্তু এই গোষ্ঠীগুলোকে মেনলি ইসরায়েলের বিরুদ্ধে ইউজ করছিল। ইসরায়েলের ওপরে যাতে সমস্ত রকম দিক থেকে চারিদিক থেকে প্রেশার আসে সেটারই চেষ্টা করছিল কিন্তু ইরান। সেই ঘটনাটাই মানে ইরান ইসরায়েলকে বারবার চাপের মুখে ফেলছিল। এটাই হলো প্রক্সি ওয়ার, এবং সেই সঙ্গে সঙ্গে ইরান কিন্তু নিজেদেরকে নিউক্লিয়ার কান্ট্রি তৈরি করার দিকে এগিয়ে যাচ্ছিল। নিউক্লিয়ার কান্ট্রি কি, পরমাণু বোমা যে কান্ট্রির কাছে থাকে তাকে বলা হয় নিউক্লিয়ার পাওয়ার কান্ট্রি। তো সেই নিউক্লিয়ার পাওয়ার কান্ট্রির দিকে ইরান কিন্তু এগোনোর চেষ্টা করছিল। পরমাণু বোমা নাকি সেই পরমাণু শক্তিকে কাজে লাগিয়ে অ্যাকচুয়ালি এনার্জি তৈরি,
এটা নিয়ে কিন্তু শুরু হয় দ্বন্দ্ব, এবং ইসরায়েল ভয় পাচ্ছিল ইরানের হাতে না কোনোভাবেই পরমাণু বোমা যাতে না চলে আসে, কারণ সেটা যদি চলে আসে তাহলে ইসরায়েলের অস্তিত্ব কিন্তু সংকটে আসবে। এবং এই টেনশন দীর্ঘদিন ধরে ইসরায়েলের উপরে বিভিন্ন চারপাশ থেকে ছোট ছোট গোষ্ঠীর দ্বারা আক্রমণ এবং এই নিউক্লিয়ার টেনশন, এটাই কিন্তু বর্তমান দিনের ইরান ইসরায়েলের সমস্যার সব থেকে বড় কারণ হয়ে দাঁড়ায়। এবং বর্তমানে কিছুদিন আগেই তোমরা শুনেছো ইসরায়েল যে গাজার উপরে অ্যাটাক করছে, ইসরায়েল তার চারপাশে অন্যান্য যে সমস্ত ছোট ছোট গোষ্ঠী আছে তাদেরকে অ্যাটাক করছে, আয়রন ডোম দিয়ে অ্যাটাক করছে। এর কারণ কিন্তু ছিল এই প্রক্সি ওয়ার। বোঝা গেল? প্রক্সি কনফ্লিক্ট বলে যেটাকে আমি এখানে চিহ্নিত করেছি। এই প্রক্সি কনফ্লিক্ট বা প্রক্সি ওয়ার এর মাধ্যমে কিন্তু ইসরায়েল আলটিমেটলি শুরু হয় ইরানের সঙ্গে টেনশন, এবং তারপরে তার সঙ্গে অ্যাড অন হয় নিউক্লিয়ার টেনশন। এই দুটো মিলিয়ে একসঙ্গে বর্তমান দিনের যে যুদ্ধটা 2020 থেকে প্রেজেন্ট, মানে এই সাল অব্দি 2025 সাল অব্দি যে যুদ্ধ চলে যাচ্ছে, কবে যুদ্ধ অ্যাকচুয়ালি থামবে সেটা কিন্তু আমরা কেউ জানি না। সেই যে বর্তমান মানে হস্টিলিটি, সেটা কিন্তু শুরু হয়, তার কারণ হয়ে দাঁড়ায় প্রক্সি কনফ্লিক্ট এবং নিউক্লিয়ার টেনশন। আশা করি হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড সম্পর্কে, ইরান ইসরায়েল সম্পর্কে তোমাদের আইডিয়া হয়ে গেছে। এবং এক্ষেত্রে একটা কথা বলে রাখি, ইসরায়েলকে এই যুদ্ধে সব থেকে যে মানে পাশ থেকে সাপোর্ট করছিল সে হচ্ছে ইউএসএ। এবং একইভাবে ইরানের সঙ্গে যে দেশগুলো হয়তো সরাসরি ভাবে যুক্ত না থাকলেও কিন্তু আনঅফিসিয়ালি যারা ইরানের পাশে দাঁড়িয়েছিল তারা হচ্ছে রাশিয়া এবং তার সঙ্গে চায়না। তাই যুদ্ধটা কিন্তু সারা বিশ্বব্যাপী হতে চলেছে। সেই চিন্তা ভাবনা নিয়েই কিন্তু আমাদেরকে এই আলোচনাটা করতে হবে, যাতে বিশ্বব্যাপী কি ইম্প্যাক্ট পড়ে সেটা আমরা ভালোভাবে বুঝতে পারি। এবার আমরা গ্লোবাল ইম্প্যাক্ট নিয়ে আলোচনা করব। দেখো, আমি আগেই শুরুতেই বলেছি যে ইরানের নিচে যে জায়গাটা সেটা হচ্ছে স্ট্রেট অফ হরমুজ। ঠিক আছে, তোমাদের কাছে একটা প্রশ্ন আমি করছি, স্ট্রেট অফ হরমুজকে তো আমি দেখালাম, স্ট্রেট অফ মালাক্কা কোথায় অবস্থিত সেটা তোমরা কমেন্ট সেকশনে করবে। যারা জিওপলিটিক্যাল নিউজ নিয়ে বিভিন্ন খবর জানতে আগ্রহী তারা নিশ্চয়ই জানো, বা যারা না জানো গুগল করে জেনে নেবে, কিন্তু অ্যান্সারটা করবে। আচ্ছা চলো ফিরে আসি আজকের আলোচনায়, যেখানে স্ট্রেট অফ হরমুজের কথা আমি বলছি বা আলোচনা করছি। স্ট্রেট অফ হরমুজের লোকেশন হচ্ছে এই জায়গাটা, যে জায়গাটা ইম্পর্টেন্স কি, সারা বিশ্বের যে তেল সাপ্লাই হয় তার 20% তেল কিন্তু সাপ্লাই হয় এই জায়গাটা দিয়ে, কারণ এই জায়গাটা কিন্তু আলটিমেটলি তেলের ভান্ডার। ওপেক যে কান্ট্রিগুলো নিয়ে আমরা আলোচনা করি সেটা কিন্তু এখানেই লোকেটেড। ক্লিয়ার তো? এইবার এই যে জায়গাটা স্ট্রেট অফ হরমুজ, এই জায়গাটাকে নিয়ে কিন্তু ইরান দ্য জিওপলিটিক্যাল ইম্পর্টেন্স হিসাবে ব্যবহার করছে এই স্ট্রেট অফ হরমুজকে। এই জায়গাটাকে কোনোভাবে যদি ইরান চোখ করে দিতে পারে, মানে আটকে দিতে পারে, তাহলে কিন্তু সারা বিশ্ব তৈল সংকটে পড়বে। তৈল সংকট বলতে কি, সারা বিশ্বে যে তেলের ডিমান্ড আছে সেটা হু হু করে বেড়ে যাবে, সাপ্লাই কমে যাবে, এবং তেলের দাম, কোনো জিনিসের দাম বেড়ে যাওয়া, দাম না, ডিমান্ড বেড়ে যাওয়া এবং সাপ্লাই কমে যাওয়া মানে কি, মানে সেই অর্থনীতি খারাপের দিকে এগোবে এবং আলটিমেটলি একটা সারা বিশ্ব জুড়ে অর্থনৈতিক মন্দার পরিস্থিতি কিন্তু তৈরি হবে। তো এই ঘটনাতেই আমরা দেখতে পাচ্ছি রিসেন্টলি এনার্জি মার্কেটে একটা টার্ময়েল কিন্তু তৈরি হয়েছে, এবং এই টার্ময়েলটার জন্যই যে ব্রেন্ট ক্রুডের মার্কেট, এই ব্রেন্ট ক্রুডের মার্কেটেও কিন্তু প্রচুর পরিমাণে একটা যে ইম্প্যাক্ট সেটা কিন্তু আমরা লক্ষ্য করতে পেরেছি। ব্রেন্ট ক্রুড কিন্তু দীর্ঘ 5 দিনে একটা বিশাল রকম ভোলাটিলিটি শো করেছে, এবং সারা বিশ্ব জুড়ে তেলের দামের ওঠানামা, এর ফলে কি হবে, এর ফলে মার্কেটের যে স্টেবিলিটি, অ্যাকচুয়ালি যে ব্যবসা বাণিজ্য সেটা কিন্তু স্থগিত হয়ে যাবে। এই প্রবলেমটা কিন্তু রয়েছে। তার সঙ্গে যদি আমরা বলি, ইনফ্লেশন কিন্তু মারাত্মক হারে বাড়বে। কেন ইনফ্লেশন বাড়বে? ইনফ্লেশন বাড়ার কারণ হচ্ছে এই যে তেলের দাম যদি বেড়ে যায়, তেলের দাম যদি বেড়ে যায়, আলটিমেটলি কি হবে, মার্কেটে যে সমস্ত সেক্টর থেকে কাজকর্ম হয় সেটা কার উপর ডিপেন্ডেবল, সেটা ডিপেন্ডেবল কিন্তু এই যে আমাদের টোটাল কতটা ভালোভাবে জিনিসটা সাপ্লাই হচ্ছে তার উপরে। সাপ্লাই চেনে যখন সমস্যা আসছে তার মানে জিনিসটার দামও কিন্তু বাড়বে, এবং সাপ্লাই চেনের সমস্যা হলেই যে দাম বাড়াটা সেটাকেই কিন্তু আমরা বলি ইনফ্লেশন। বোঝা গেল সবার ক্ষেত্রে? তার মানে যে জিনিসটা আটাটা আজকে আমি 100 টাকায় কিনছিলাম, কালকে সেই আটাটা কিন্তু 120 টাকায় কিনতে হবে। আমি একটা এক্সাম্পল বলছি, এটাকে কেউ কিন্তু 100 টাকা আটা হিসাবে ধরবে না। এই সমস্যাটা কিন্তু আসতে পারে যদি এই যুদ্ধটা দীর্ঘস্থায়ী হয় বা দীর্ঘদিন ধরে চলে। এবং তারপরে যদি আমরা বলি স্ট্রেট অফ হরমুজকে যদি আটকে দেয়, তাহলে একটা যে মানে যে জাহাজগুলো রয়েছে সেই জাহাজের কিন্তু একটা ডিস্টারবেন্স শুরু হবে। এবং এই নিচের দিকে যদি আমরা যাই, তাহলে আমরা যে জায়গাটা পাবো, এখানে পাবো গালফ অফ এডেন, এখানে আমরা পাবো গালফ অফ এডেন। এই গালফ অফ এডেনেও কিন্তু
ইরান চাইছে এই জায়গাটাকে আটকে দিতে, তাহলে কি হবে, এশিয়ার সঙ্গে ইউরোপের যে কানেক্টিভিটি সেটা কিন্তু বন্ধ হয়ে যাবে। বন্ধ হবে বলতে তা নয়, আমরা যদি আফ্রিকার নিচ দিয়ে ঘুরে আসি সেক্ষেত্রে অনেক খরচ বাড়বে, অনেক সময় লাগবে। এবং এই যে জায়গাটা স্ট্রেট অফ হরমুজ, এখান থেকে শুধু বিশ্বের 20% তেল যে যাতায়াত করে তা না, তার সঙ্গে কিন্তু বলতে হবে চায়না, ইন্ডিয়া, এই যে বড় বড় পপুলেটেড কান্ট্রি যেগুলো ইন ফিউচার প্রচুর বড় ইকোনমিক দেশ হতে চলেছে, সেগুলোর কিন্তু মেন তেলের সোর্সই কিন্তু এই জায়গাটা। তাহলে এই জায়গাটাকে যদি কোনোভাবে আটকে দিয়ে বা আটকে ফেলে ইরান, তাহলে কিন্তু সারা বিশ্বের জন্য একটা মহা সংকট তৈরি হতে পারে। এবার কেন আমি এই কথাটা বললাম, এই যে কথাটা আমি কেন বললাম, নিশ্চয়ই একবার তোমরা অনেকে ভাবার চেষ্টা করবে। দেখো, এই জায়গাটা হচ্ছে স্ট্রেট অফ হরমুজ, এই যে জায়গাটা, এখান থেকে আলটিমেটলি চায়না তেল নিচ্ছে, ইন্ডিয়া তেল নিচ্ছে, অস্ট্রেলিয়া তেল নিচ্ছে, সব দেশ কিন্তু এই জায়গার উপর দিয়ে চলছে। এবং এই জায়গাটাকে যদি কোনোভাবে চোখ হয়ে যায়, কোনোভাবে যদি আটকে যায়, এই জায়গাটা হচ্ছে গলফ অফ এডেন, তাহলে কিন্তু আলটিমেটলি ইউরোপের সঙ্গে এশিয়ার যে কানেক্টিভিটি সেটা কিন্তু আর থাকবে না। এটাই কিন্তু মেন সমস্যা হতে চলেছে এই যুদ্ধের পরিস্থিতিতে। এবার আমরা আলোচনা করব ডিপ্লোম্যাটিক ফলআউট নিয়ে। মানে যদি আমরা বলি ইন্টারন্যাশনাল লেভেলে যে কোনো কথা বলতে গেলে ডিপ্লোমেসি কথাটাকে আমরা ইউজ করি, ডিপ্লোম্যাটিক ফলআউট বলতে কি বোঝানো হচ্ছে। দেখো, এদিকে তোমরা নিশ্চয়ই শুনেছো কিছুদিনের মধ্যেই ইউএসএ কিন্তু ইরানের ওপরে একটা বোম্বার অ্যাটাক করেছে। এবং ইউএস এর টার্গেট ছিল কি, ইউএস এর টার্গেট ছিল ইরানের যে সমস্ত নিউক্লিয়ার ফেসিলিটি রয়েছে সেগুলোকে একেবারে শেষ করে দেওয়া। কিন্তু আলটিমেটলি জানা গেল ইরানের নিউক্লিয়ার ফেসিলিটি শেষ হয়নি, ইরান সেটাকে আগে থেকেই সুরক্ষিত করে রেখেছিল। এর ফলে ইউএস এর সঙ্গে তো ইরানের সম্পর্ক খারাপ হলোই, এবং ইউএস এর সঙ্গে যেমন ইরানের সম্পর্ক খারাপ হলো, তার সঙ্গে কিন্তু ইরানও তার কিছু সময়ের মধ্যেই, মানে তার পরের দিনই কিন্তু ইরান ইউএস এর যে সমস্ত আর্মি বেস ছিল সেই আর্মি বেসে কিন্তু অ্যাটাক করেছে। এবং এর ফলে ইউএসএ কিন্তু একটা সারা বিশ্বের ক্ষেত্রে ইউএস এর আর্মিকে যে রেসপেক্ট দেখতো মানুষ, যে ইউএস এর উপরে কেউ অ্যাটাক করে না, সেটাও কিন্তু ইরান করে দিয়েছে। এই ঘটনাটাকে একবার হিউমিলিয়েশন রেসপেক্টে ভাবো, এবং তাহলেই বুঝতে পারবে একদিকে দাঁড়িয়ে রয়েছে ইউএসএ, তার সঙ্গে রয়েছে ইসরায়েল, এবং অন্যদিকে রয়েছে ইরান, রাশিয়া এবং চায়না। এক্ষেত্রে তোমাদেরকে একটা কথা বলে রাখা ভালো, রাশিয়া কিন্তু কিছুদিন আগেই রাশিয়ার যে পুরনো প্রেসিডেন্ট ছিল সে কিন্তু একটা নিউজে জানিয়েছিল যে ইরানকে অনেক দেশ বা অন্যান্য অনেক দেশ ইরানকে কিন্তু নিউক্লিয়ার যে ওয়ারহেড সেটা কিন্তু দিতে রাজি। এই ঘটনাটা কিন্তু একটা ইউএস এর মনে এবং ইসরায়েলের মনে কিন্তু একটা ভয় ধরিয়েছে। কারণ যদি ইরানের কাছে কোনোভাবে নিউক্লিয়ার ওয়ারহেড চলে আসে, সেটা সারা বিশ্বের জন্য কিন্তু একটা বিশাল বড় টেনশন শুরু হবে। কারণ এর এখন যে যুদ্ধটা নর্মাল ভাবে চলছে, যেখানে হয়তো কিছু মানুষ মারা যাচ্ছে, সেটা যদি নিউক্লিয়ার ওয়ারে কিন্তু কনভার্ট হয়ে যায়, তাহলে কিন্তু কিছু মানুষ না, কয়েক লক্ষ লক্ষ মানুষ মারা যাবে। এই চিন্তাটা কিন্তু ভাবতে হবে। এবং এক্ষেত্রে আরেকটা জিনিস তোমাদেরকে লক্ষ্য রাখতে হবে, রাশিয়া এবং চায়না যদি এক সংযোগে ইরানকে সাপোর্ট করে, তাহলে কিন্তু ইউএসএ সেই জিনিসটাকে কতটা কাউন্টার করতে পারবে সেটা নিয়েও সন্দেহ। এবং চায়না বর্তমানে কিন্তু মানে ইমার্জিং ইকোনমি হিসেবে কিন্তু যথেষ্ট ভালোভাবে পারফর্ম করেছে, দীর্ঘ বছর ধরে আমরা দেখেছি। সেক্ষেত্রে কিন্তু ইউএস এর এখন একদিকে চলছে চায়নার সঙ্গে কোল্ড ওয়ার, এবং কোল্ড ওয়ার বলতে কি, আমরা হয়তো কোল্ড ওয়ার বলতে দেখতে পাচ্ছি না, কিন্তু ইউএসএ চায়নার উপরে এত পরিমাণে যে ট্যাক্স চাপিয়ে দেওয়া, এটা কিন্তু ইউএসএ এবং চায়নার সম্পর্ককেও কিন্তু খারাপ করেছে। তাহলে বর্তমান জিওপলিটিক্যাল টেনশনে দুটো পোল তৈরি হচ্ছে, একদিকে রয়েছে এই সমস্ত দেশ, এবং তার সঙ্গে হয়তো ইন ফিউচার ইউরোপের কান্ট্রিও কিছু জয়েন হতে পারে, কারণ ইউএসএ হলো ন্যাটোর মেম্বার। যদি ইউএস এর উপর অ্যাটাক, মানে কিন্তু ন্যাটোর আর্টিকেল 5 অনুযায়ী ন্যাটো কান্ট্রির উপর অ্যাটাক, তাহলে কিন্তু একটা ওয়ার্ল্ডে একটা নতুন যুদ্ধ বা নতুন কোনো কিছু দামামা, এই নিয়ে কিন্তু একটা সন্দেহ মানুষের মধ্যে তৈরি হতেই পারে। তো এই ঘটনা যখন চারিদিকে চলছে, সেই ঘটনার পরিপ্রেক্ষিতে ইন্ডিয়ার কি স্ট্যান্স, ইন্ডিয়া কিভাবে যুদ্ধটাকে ফেস করবে, ইন্ডিয়া এই সমস্ত ডিপ্লোমেসির মধ্যে দিয়ে কিভাবে এগিয়ে উঠবে, এবং ইন্ডিয়ার কি কি সমস্যা আসতে পারে এই যুদ্ধ থেকে, সেগুলো নিয়ে যদি তোমাদেরকে জানতে হয়, তাহলে কিন্তু পরের ভিডিওটায় চোখ রাখতেই হবে। এবং এই ভিডিওতে আমরা আজকে ডিসকাস করলাম ওয়ার্ল্ডের কি কি ইম্প্যাক্ট পড়ছে। এর পরের ভিডিওটা যেটা হবে ইউএস, ইসরায়েল এবং ইরান রিলেশনের পার্ট 2, সেখানে কিন্তু আমরা আলোচনা করব ইন্ডিয়ার উপরে এফেক্ট এবং ইন্ডিয়া কি করে এটাকে ওভারকাম করবে সেটা নিয়ে। তো এই ভিডিওগুলোতে কিন্তু আমরা আলোচনা করছি যে টপিকগুলো, সেগুলো দুটো পেপারের জন্য, দুটো এক্সামের জন্য ইম্পর্টেন্ট।
একটা হচ্ছে ডেসক্রিপটিভ কারেন্ট অ্যাফেয়ার্স আর একটা হচ্ছে অবজেক্টিভ কারেন্ট অ্যাফেয়ার্স। তো তোমরা নিশ্চয়ই আমাকে জানো বা অনেকে দেখেছো, আমি কিন্তু এরকম ভাবেই তোমাদেরকে ডেসক্রিপটিভ কারেন্ট অ্যাফেয়ার্স আমার পেড ব্যাচে রিপ্রেজেন্ট করি, যেখানে 50 টাকা প্রতি মাসে চার্জ করা হয়, যেখানে তোমাদেরকে পিডিএফ এর সঙ্গে আমি কিন্তু ডাউট এইরকম ভাবে যে ক্লিয়ার হচ্ছে ডাউট ক্লিয়ারিং সেশন দিই, মানে একটা ভিডিও ক্লাস দিই। ওকে, সপ্তাহে একটা করে ক্লাস থাকে, যেখানে সপ্তাহে টোটাল টপিক ডিসকাস করি। যদি সেই ক্লাসে তোমাদেরকে এনরোল করতে হয় 50 টাকা প্রতি মাসে আমি চার্জ করি, এবং সেক্ষেত্রে এনরোলমেন্টের জন্য তোমাকে কিন্তু এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে হবে, তাহলেই তুমি সমস্ত ইনফরমেশন পেয়ে যাবে। অ্যাজ ওয়েল অ্যাজ ডেসক্রিপটিভের পাশাপাশি যদি তুমি অবজেক্টিভ প্রিপারেশনের চেষ্টা করতে চাও, অবজেক্টিভ কারেন্ট অ্যাফেয়ার্স, সেটার স্যাম্পল আমি তোমাকে দেখাবো, এই ভিডিওতেই দেখাবো কিভাবে অবজেক্টিভ কারেন্ট অ্যাফেয়ার্স এবং ডেসক্রিপটিভ কারেন্ট অ্যাফেয়ার্স আমি তৈরি করি। সেক্ষেত্রেও সেম 50 টাকা প্রতি মাস চার্জ, এবং সেক্ষেত্রেও পিডিএফ তার সঙ্গে কিন্তু ভিডিও, এই দুটো ফর্মে একসঙ্গে মানে ক্লাস হবে। তোমরা নিশ্চয়ই জানো বর্তমানে কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু একটা ইম্পর্টেন্ট টপিক হয়ে উঠেছে সমস্ত পরীক্ষার জন্য। সেক্ষেত্রেও যোগাযোগ নাম্বার একই রয়েছে, হোয়াটসঅ্যাপ করবে, জেনে যাবে। চলো স্যাম্পলটা দেখে নাও কি রকম। এটা হচ্ছে ডেসক্রিপটিভ কারেন্ট অ্যাফেয়ার্স এর মানে আমার স্যাম্পল। ডেসক্রিপটিভ কারেন্ট অ্যাফেয়ার্স আমি কিন্তু এরকম ভাবে রিপ্রেজেন্ট করি, এরকম ভাবে পুরোপুরি লেখা থাকে, এই টপিকটার উপরে লেখা আছে, অলরেডি পেড ব্যাচের স্টুডেন্টরা পেয়ে গেছে। তোমার যদি সামনে মিসলেনিয়াস পরীক্ষা থাকে এবং তুমি এখনো চিন্তা করছো কিভাবে কোথা থেকে প্রিপারেশন করব বা কারেন্ট অ্যাফেয়ার্স কিভাবে তৈরি করব, আমি বলবো তোমার চিন্তার দিন শেষ। তুমি যদি চাও 50 টাকা প্রতি মাস, খুব একটা বেশি নয়, তুমি যদি চাও সেটা কিন্তু অ্যাক্সেস করতে পারো। ঠিক আছে, নেক্সট হচ্ছে আমি তোমাকে দেখাচ্ছি, সেটা হচ্ছে অবজেক্টিভ কারেন্ট অ্যাফেয়ার্স। সেটা হচ্ছে এইরকম ভাবে তোমাদেরকে দেওয়া হবে, প্রত্যেক দিনের কারেন্ট অ্যাফেয়ার্স থাকবে, একসঙ্গে কম্পাইলেশন আকারে থাকবে। ওকে, পিডিএফও দেওয়া হবে, ভিডিও ক্লাসও থাকবে, যদি কোনো ডাউট হয় সেটাও ক্লিয়ার করে দেওয়া হবে। এবং তার সঙ্গে আমরা ফ্রি মক টেস্টও কিছু নিই, যেগুলো তোমরা একদম ফ্রিতে পাবে এই কোর্স তোমরা নিলে। ওকে, বুঝতে পারলে? যদি এই ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করো, এবং তোমাদের অন্যান্য বন্ধুদের মধ্যে জানাও যে এখানে এইরকম ভাবে ক্লাস নেওয়া হচ্ছে। ঠিক আছে, আজকের ক্লাসে তোমাদেরকে সবাইকে এতক্ষণ ভিডিওটা দেখার জন্য অনেক অনেক থ্যাংক ইউ। নেক্সট দিন কিন্তু তোমাদের সঙ্গে আবার দেখা হবে, আবার আলোচনা করা হবে ইন্ডিয়া ইউএস রিলেশন এবং ইন্ডিয়া ইসরায়েল রিলেশন এবং ইন্ডিয়া ইরান রিলেশন নিয়ে। সেই ভিডিওটা দেখার জন্য চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে রাখতে হবে। সো লাস্ট একটাই কথা বলবো, স্টে টিউনড উইথ দিস চ্যানেল। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।